14 জুন 2025 সকাল 9:23 দক্ষিণ চীন সাগরে আমেরিকার একটি যুদ্ধজাহাজ প্রিন্সটন নিয়মিত টহল দিচ্ছিল। হঠাৎ এই জাহাজের রাডারে ধরা পড়ে প্রায় 200 কিলোমিটার দূরে থাকা এক চীনা ডেস্ট্রয়ার 052D, যে কিনা মাত্র 90 সেকেন্ডের মধ্যে 18 থেকে 30 নট গতি বাড়িয়ে আমেরিকান যুদ্ধজাহাজের কাছে পৌঁছে যায়। চীনা সরকার থেকে সরাসরি নির্দেশ আসে আমেরিকানদের আটকাও, আর দেখো কে আগে পিছিয়ে যায়। এরপর দুই দলের মধ্যে শুরু হয় এক প্রকার দ্বন্দ্ব। কিন্তু সমুদ্রের খোলা জলে আমেরিকান নৌবাহিনীকে চ্যালেঞ্জ করা আসলে কতটা ভয়াবহ ভুল হতে পারে তা এরপরই পরিষ্কার হতে শুরু করেছিল। সম্প্রতি ঘটে যাওয়া এই ঘটনা, এটি ছিল দুই শক্তিধর দেশের মধ্যে এক ঐতিহাসিক মুহূর্ত, যেখানে কেউ কাউকে দুর্বল ভাবে না। তাই আজকের ভিডিওতে আমরা সেই মুহূর্তটির বিবরণ তুলে ধরব এবং দেখব কে আসলে কতটা শক্তিধর এবং কে পিছু হাঁটতে বাধ্য হয়েছিল। ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর নতুন বন্ধুরা অবশ্যই পাশে থাকা সাবস্ক্রাইব লেখাটি প্রেস করে বেল আইকনের অল অপশন সিলেক্ট করুন। আমেরিকার নিমিটস ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ, যারা দীর্ঘ 75 বছর ধরে একটি দায়িত্ব পালন করছে, বিশ্বের গুরুত্বপূর্ণ সমুদ্রপথ খোলা রাখা। এই পথেই প্রতি বছর $3.4 ট্রিলিয়ন বাণিজ্য চলে। সেই দিন তারা ছিল চীনের কাছের একটি ভূখণ্ড থেকে 180 নটিক্যাল মাইল দূরে আন্তর্জাতিক জলজ সীমানায়। তাদের মিশন ছিল আন্তর্জাতিক সীমানাকে সুরক্ষিত রাখা। তবে সকাল 9:26 তাদের রাডারে ধরা পড়ে চীনা নৌবাহিনীর টাইপ 052D ডেস্ট্রয়ার নামে একটি জাহাজ। ঝুঁকি ধরা হয় মাঝারি থেকে উচ্চ। যেহেতু তারা এত বড় একটি দায়িত্বে, তাই ওই বাহিনীর জাহাজটিতে ছিল 122টি লঞ্চ সেল, যা ছিল যথেষ্ট শক্তির। এটি মুহূর্তে শত্রু জাহাজ ধ্বংস করে দিতে পারে এবং তাদের আধুনিক রাডারে প্রতিটি মুহূর্ত পর্যবেক্ষিত হচ্ছিল। অন্যদিকে চীনা জাহাজটি মাত্র 17 মিনিটের দূরত্বে ছিল আক্রমণের সীমানায় পৌঁছাতে। যাদের কাছে ছিল ক্ষেপণাস্ত্র যা 4 মিনিটে লক্ষ্যভেদ করতে সক্ষম, এবং প্রিন্সটনের ক্ষেপণাস্ত্র ছিল 240 নটিক্যাল মাইল পর্যন্ত, যা এই এলাকায় থাকা সমস্ত শত্রুকে ধ্বংস করে দিতে পারে। এক পর্যায়ে দুই দলের মধ্যে তৈরি হয় শক্তি প্রদর্শনের লোভ, এবং সকাল 9:29 থেকে তা শুরু হয়। 14 মিনিটের মধ্যেই চীনা জাহাজ তাদের টহল দেওয়া সীমানায় আসতে চলেছে। পরিস্থিতি ছিল যুদ্ধের, কিন্তু আমেরিকান ক্যাপ্টেন বলে, আগে দেখি ওরা কতদূর নিজের প্রভাব দেখাতে পারে। দক্ষিণ চীন সাগরে তখন প্রচুর বাণিজ্যিক জাহাজ চলাচল করছিল। মাত্র 50 মাইল এলাকায় 46টি বাণিজ্যিক জাহাজ। এর মধ্যে ছিল সিঙ্গাপুরের পতাকাবাহী এক কন্টেনার জাহাজ, ভরা ছিল সেমি কন্ডাক্টর নিয়ে, আর দক্ষিণ কোরিয়ার $200 মিলিয়ন এক LNG ট্যাঙ্কার। সবাই নিরাপদ পথের জন্য অপেক্ষা করছিল আমেরিকার নৌবাহিনীর উপর। এমন অবস্থায় চীনকে যদি আন্তর্জাতিক সমুদ্র সীমানা দখল করতে হয়, তবে তার আগে আমেরিকার বিরুদ্ধে লড়াই করতে হবে, যা এর আগে ইতিহাসে কোনোদিন হয়নি। সকাল 9:30 প্রিন্সটনের সিস্টেম পুরো স্ট্রাইক গ্রুপে হুমকির তথ্য ছড়িয়ে দেয়। 1,04,600 টন ওজনের ক্যারিয়ার নিমিটস সঙ্গে 90টি আধুনিক যুদ্ধ বিমান মুহূর্তে নিজের কার্যক্রম শুরু করে দেয়। অন্যদিকে চীনা ডেস্ট্রয়ার চারপাশে প্রতিরক্ষা গড়ে তোলে এবং পরিস্থিতি তৈরি হয় এক যুদ্ধকালীন। দুই পক্ষ থেকেই একে একে হাজির হয় বিভিন্ন ক্যারিয়ার। 9:35 পরিস্থিতি হয় আরও গুরুতর। আকাশে টহলরত E-2D হক আই রাডারে ধরা পড়ে চীনের আরও একটি ক্যারিয়ার শানডং থেকে J-15 নামের যুদ্ধবিমান উঠছে দক্ষিণের আকাশে, কিন্তু এগুলি জ্বালানি ও ওজন সমস্যায় ঠিকমতো উচ্চতাও নিতে পারছিল না। এরপর আমেরিকার সোনার অপারেটররা 80 নটিক্যাল মাইল দূরে চীনা একটি ডিজেল ইলেকট্রিক সাবমেরিন শনাক্ত করে, যা এত শব্দ করছিল যেন নিজের অবস্থান সবাইকে নিজেই জানিয়ে দিচ্ছে। চীন চেষ্টা করছিল একসাথে সমুদ্র, আকাশ আর জলের নিচে শক্তি দেখাতে, কিন্তু তাদের জাহাজগুলি ছিল পুরনো, যুদ্ধবিমানগুলি দুর্বল আর সাবমেরিনগুলি অদক্ষ, যা দিয়ে সাধারণত মার্কিন নৌবাহিনীকে ভয় দেখানো সম্ভব ছিল না। 9:37 নিমিটসের ফ্লাইট ডেক জেগে ওঠে। FA-18 সুপার হর্নের যুদ্ধবিমানগুলি একের পর এক 45 সেকেন্ড অন্তর আকাশে উঠতে থাকে। এটি ছিল আমেরিকার নিখুঁত কৌশলের প্রদর্শন, যা দেখে মনে হচ্ছিল এটা কেবল আমেরিকার নৌবাহিনীরাই করতে পারে। প্রথম স্কোয়াড্রনের সুপার হর্নের যুদ্ধবিমান 15,000 ফুট উচ্চতায় উঠে যায়। তাদের আধুনিক AN/APG-79 রাডার ইতিমধ্যেই চীনের J-15 যুদ্ধবিমানকে সর্বোচ্চ দূরত্ব থেকে শনাক্ত করেছে। এই দুই দেশের প্রযুক্তিগত ব্যবধান এতটাই বড় ছিল যে তুলনা
করাই কঠিন। যেখানে আমেরিকান রাডার একসাথে বহু লক্ষ্য ট্র্যাক করতে পারত, অন্যদিকে চীনা যে 15-র মতো পুরনো বিমান বাতিঘরের মতো ঘুরে ঘুরে নিজের অবস্থান প্রকাশ করে দিচ্ছিল। এবং চীনের শানডং ক্যারিয়ারের স্কি জাম্প সিস্টেমের সীমাবদ্ধতার কারণে যে 15গুলিকে কম জ্বালানি এবং কম অস্ত্র নিয়ে উঠতে হচ্ছিল। তারা মরিয়া হয়ে উচ্চতায় উঠতে চাইছিল, কিন্তু তাতে জ্বালানি দ্রুত শেষ হচ্ছিল। বিপরীতে আমেরিকান F-18 বিমানগুলি পূর্ণ অস্ত্র আর পর্যাপ্ত জ্বালানি নিয়ে উঠছিল। তবে এদের মধ্যে সবচেয়ে বড় পার্থক্য ছিল নেটওয়ার্কের। আমেরিকার প্রতিটি F-18 যুদ্ধ বিমান লিঙ্ক 16 সিস্টেমের সাথে যুক্ত ছিল, ফলে এক বিমানের দেখা তথ্য সাথে সাথে সবার কাছে পৌঁছে যাচ্ছিল। যেখানে চীনা পাইলটরা নির্ভর করছিল কণ্ঠ নির্দেশ আর আলাদা রাডারের উপর, যেন অন্ধকারে দলবদ্ধভাবে লড়াই করার মতো, যা দেখে মনে হচ্ছিল প্রযুক্তিগত ব্যবধান যেন কয়েক বছরের নয়, বরং কয়েক দশকের। এরপর আমেরিকার EA-18G গ্লোরার বিমান যখন আকাশে প্রবেশ করে, তখন যুদ্ধের ধরনই পাল্টে যায়, কারণ তারা বিশেষ জ্যামিং সিস্টেম ব্যবহার করে 100 মাইল দূর থেকেও শত্রুর ইলেকট্রনিক সিস্টেম অকার্যকর করে দিতে পারে। ফলস্বরূপ চীনা যোগাযোগ ব্যবস্থা দ্রুত ভেঙে পড়তে শুরু করলো। তাদের রাডারে ভুল সিগন্যাল দেখা দিতে লাগলো, কখনো 4টি F-18 মনে হচ্ছিল, আবার কখনো 12টা। আসল শত্রু কোথায় আর ভুল সংকেত দেওয়া শত্রু কোথায় তারা বুঝতেই পারছিল না। আমেরিকার যুদ্ধ বিমানগুলি তখন কৌশলগত এক ফরমেশনে ছড়িয়ে পড়ল, যেটাকে বলা হয় ওয়াল। কেউ 35,000 ফুটে, কেউ 25,000, আবার কেউ 15,000 ফুটে। ফলে বহু স্তরে প্রতিরক্ষা ব্যবস্থা তৈরি হয়, যেখানে চীনা বিমান ঢুকলেই একাধিক মার্কিন বিমানের নিশানায় পড়ে যেত। অন্যদিকে চীনারা গাদাগাদি করে একসাথে উঠছিল, কারণ তাদের ডেটা লিঙ্ক নেই, ফলে তাদের গতিবিধি ছিল অনুমানযোগ্য আর দুর্বল। 9:43 মিনিটে মার্কিন RC-135B গোয়েন্দা বিমান থেকে নতুন তথ্য আসে। তারা চীনা রেডিও কথোপকথন শুনে জানতে পেরেছে চীনারা জাহাজের কাছাকাছি উঠবে কিনা, তার জন্য চীন সরকারের কাছে অনুমতি চাইছে। যেখানে এরকম আপৎকালীন সময় আমেরিকান পাইলটরা নিজেদের সিদ্ধান্ত নিজেরাই নেয়, তাই এমন কাজ দেখে আমেরিকান পাইলটরা রীতিমতো হাসাহাসি করছিল। এদিকে প্রিন্সটনের রাডার অবিরত চীনা জাহাজগুলিকে ট্র্যাক করছিল। এত শক্তিশালী এই সিস্টেম যে 165 মাইল দূরে বেসবলের মতো কোনো ছোট্ট বস্তুকেও শনাক্ত করতে পারে। প্রতিটি তথ্য আপডেট হচ্ছিল যেন মুহূর্তে আক্রমণের পরিস্থিতি নেওয়া যায়। অবশেষে সকাল 9:47 মিনিটে চীনা ডেস্ট্রয়ার জংচং এক ধাপ এগিয়ে যায়। তাদের টাইপ 346A রাডার হঠাৎই অনুসন্ধান থামিয়ে সরাসরি USS নিমিৎজকে লক করে ফেলে। নৌযুদ্ধে এই লক মানে কারো দিকে সরাসরি লোডেড বন্দুক তাক করা। এমন অবস্থায় অন্য যে কোনো নৌবাহিনী হয়তো সঙ্গে সঙ্গে প্রতিশোধ নিত, কিন্তু আমেরিকানরা ছিল শান্ত ও নিয়ন্ত্রিত। প্রিন্সটনের 122টি ক্ষেপণাস্ত্র মুহূর্তে আকাশে উঠতে পারত, যার মধ্যে SM-6 ক্ষেপণাস্ত্র 240 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তু ধ্বংস করতে সক্ষম। যদি লড়াই শুরু হতো, চীনা জাহাজের বাঁচার কোনো সম্ভাবনাই থাকতো না। তবে লক মাত্র 30 সেকেন্ড স্থায়ী হলেও এই 30 সেকেন্ডেই যথেষ্ট সময় ছিল তাদের উপর আক্রমণ করা, কিন্তু বাস্তবে আমেরিকা এমনটা করেনি। প্রিন্সটনের ক্রু প্রতিটি সেকেন্ড, প্রতিটি সংকেত আর অবস্থান লিপিবদ্ধ করে রাখছিল, যেন ভবিষ্যতে কাজে লাগে। কিন্তু আকাশে তখনও উত্তেজনা কমেনি। এক চীনা J-15 পাইলট হঠাৎই ফরমেশন ভেঙে এক মার্কিন F-18 দিকে ঝাঁপিয়ে পড়ে। একে পাইলটরা বলে থাকে থাম্ব, যা অত্যন্ত কাছাকাছি গিয়ে ভয় দেখানোর কৌশল। একজন মার্কিন পাইলট যিনি টপ গান ট্রেনিং নিয়েছিলেন, তিনি চীনা J-15 কাছে গিয়ে এমন এক কৌশল দেখালেন যাতে আমেরিকান পাইলটরা অভ্যস্ত ছিল। চাইলে তারা 3 সেকেন্ডের মধ্যেই চীনা জাহাজটিকে ধ্বংস করে দিতে পারত এবং একটি AIM-9X ক্ষেপণাস্ত্র সহজেই লক্ষ্যভেদ করতে পারত। কিন্তু পেশাদার শৃঙ্খলা বজায় রেখে তারা অস্ত্র ব্যবহার করেনি। চীনা পক্ষের উত্তেজনা সর্বোচ্চ পৌঁছায় তখন যখন তাদের টাইপ 039 ডিজেল ইলেকট্রিক সাবমেরিন পদক্ষেপ নেয়। সাবমেরিনটি জলের নিচে অদৃশ্যভাবে এগোচ্ছিল, কিন্তু 9:51 মিনিটে একটি গুরুত্বপূর্ণ ভুল করে। সাবমেরিনটি বাতাস নিতে স্করকেল ওঠায়, তখন প্রিন্সটনের সোনার সিস্টেম তাকে সহজেই ট্র্যাক করে ফেলে। যদি লড়াই শুরু হতো, সাবমেরিনের বাঁচার সময় মাত্র কয়েক সেকেন্ড ছিল। চীনা বাহিনী নিজের অবস্থান এমনভাবে সাজিয়েছিল যে নৌযুদ্ধের ক্ষেত্রে এটি একটি টেক্সট বুক উদাহরণ হয়ে উঠেছিল। আমেরিকার ক্যারিয়ারটি উত্তর পশ্চিমে, চীনের ডেস্ট্রয়ার পশ্চিমে এবং সাবমেরিনটি দক্ষিণ পশ্চিমে। যদি শুটিং শুরু হতো, প্রথম কয়েক মিনিটের মধ্যেই তাদের কোনো অস্তিত্ব থাকতো না। দুপুর 2:30 নিমিৎজ সমস্ত যুদ্ধ বিমান উড়িয়ে দেয়। 48টি বিমান আকাশে সুপার হর্নেট পূর্ণ অস্ত্র নিয়ে গ্রোলার ইলেকট্রিক যুদ্ধের জন্য প্রস্তুত, আর হকাই বিমান পুরো পরিস্থিতি পর্যবেক্ষণ করে চলেছে। আকাশে একটি বিশাল প্রদর্শনী তৈরি হয়। আমেরিকানরা চীনা রাডারকে বিভ্রান্ত করতে থাকে এবং ভুল লক্ষ্য দিতে থাকে। বাস্তব বিমানগুলি অদৃশ্য হয়ে যায় এবং শানডংয়ের রাডার পুরোপুরি বিভ্রান্ত হয়ে পড়ে।
পড়ে। এছাড়া আমেরিকার একটি ভার্জিনিয়া ক্লাস আক্রমণাত্মক সাবমেরিন চীনা বাহিনীকে দীর্ঘ সময় ধরে পর্যবেক্ষণ করছিল, যে 3:47 মিনিটে শানডংয়ের থেকে মাত্র 6 নটিক্যাল মাইল দূরে অদৃশ্যভাবে হঠাৎ উপরে উঠে আসে। চীনা বাহিনী স্পষ্টভাবে এই সবকিছু দেখতে পায় এবং যুদ্ধক্ষেত্রে এটি একটি বিশাল সাইকোলজিক্যাল প্রভাব ফেলে। কয়েক সেকেন্ডের মধ্যে আবার সে জলের নিচে ডুব দেয় এবং এতে প্রমাণিত হয় আমেরিকানদের কাছ থেকে এটি ছিল একটি নিঃশব্দ বার্তা যে জলের নিচের অঞ্চলও আমরা নিয়ন্ত্রণ করি। আকাশে তখন মার্কিন যুদ্ধবিমান বিভিন্ন কৌশল প্রদর্শন করছিল। চীনা যে-15 গুলির জ্বালানি সীমিত হওয়ার কারণে আমেরিকান বিমানদের সাথে পাল্লা দিতে পারছিল না। তারা বারবার ব্যর্থ হচ্ছিল শক্তি প্রদর্শনে। অবশেষে বিকেল 4:23 মিনিটে শানডং কেরিয়ার স্ট্রাইক গ্রুপ ধীরে ধীরে সরে আসে। যদিও এটা একটা যুদ্ধকালীন পরিস্থিতি তৈরি হতে পারত, তবে এমনটা ঘটেনি। এখানে মূলত কার শক্তি কতটা এটাই হয়তো সবাই প্রমাণ করার চেষ্টা করছিল। চীনা বাহিনীরা হয়তো এটাই দেখতে পেল আন্তর্জাতিক জলের নিয়ম মেনে চলা কতটা গুরুত্বপূর্ণ এবং এটিকে রক্ষা করতে হলে আগে থেকে কতটা প্রস্তুত থাকা দরকার। তবে চীনারাও কিন্তু দুর্বল নয়। প্রযুক্তি, অর্থনীতি সব দিকে তারা সেরা, কিন্তু সেদিন আমেরিকার কৌশলের কাছে তারা হার মানতে বাধ্য হয়েছিল। আপনি কি মনে করেন আন্তর্জাতিক জলসীমা এবং নৌ চলাচল নিয়ন্ত্রণের ক্ষেত্রে কতটা কৌশল থাকা প্রয়োজন, অথবা এই ঘটনা থেকে কি শেখা যায়? কমেন্ট বক্সে আপনার মতামত আমাদের জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে পারেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তাহলে দেখা হচ্ছে পরবর্তী নতুন একটি এপিসোডে। ধন্যবাদ।